This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআইআর শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিদের পালানোর যে ছবি সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশিদের পালানোর ছবি নয়, এক একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে, এলাকার পর এলাকা বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু এলাকা ছাড়া হয়ে যাচ্ছেন। কিন্তু এরই মাঝে নদিয়াতে আরও একটা কেলেঙ্কারির খবর সামনে আসছে। সীমান্তবর্তী গ্রামে সেখানে পৌঁছে বিএলও এমন কিছু পরিবারের হদিশ পেলেন যারা দুই দেশের নাগরিক হয়ে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসআইআর শুরু হতেই সেই পরিবার পগার পার। মহাদেব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মহাদেব, এতগুলো বছর ধরে তারা এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকলো, শুধুমাত্র এই রাজ্য বলে ভুল হবে, তারা দুই দেশেরই বাসিন্দা হয়ে থাকলেন, সুযোগ সুবিধা সবই পেয়ে গেলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে সম্ভব হলো এটা? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিএলও তিনি যখন ফর্ম দিতে যান সঙ্গে যান বিএলও টু, এছাড়াও যারা প্রতিনিধি হিসাবে যারা যান সীমান্তের পারে, তখনই ফর্ম দিতে গিয়ে দেখেন যে বেশ কয়েকটি বাড়িতে কিন্তু তালা দেওয়া অবস্থায় রয়েছে। অর্থাৎ বাড়িতে তালা দেওয়া অবস্থায় রয়েছে। যেটা জানা যায় যে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের যথারীতি সেই ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা কিভাবে চলে গেলেন এখান থেকে, সমস্ত বিষয় কিন্তু যথারীতি তদন্ত শুরু হয়েছে। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যায় যে এরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে এবং ভারতীয় হিসাবে তারা ভোটদানও করেছেন। কিন্তু এরা এই মুহূর্তে এই এসআইআর এর যে পরিস্থিতি তৈরি হয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে তারা অন্যত্র গা ঢাকা দিতে, অর্থাৎ সেখান থেকে সীমান্ত বাংলাদেশ খুব সহজতম রাস্তা, সীমান্তের তার কাটার উপারে। অর্থাৎ তারা এসআইআর এর ভয়ে যে পগার পার হয়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা থাকে না। ধন্যবাদ তোমাকে মহাদেব। এরপর এক বাংলাদেশি তারা ফিরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আর এই প্রক্রিয়ার মধ্যে মানে এসআইআর প্রক্রিয়ার মধ্যে এবার বিস্ফোরক দাবি করছেন সুকান্ত মজুমদার। নদিয়া কৃষ্ণগঞ্জের থেকে পালিয়েছে বহু বাংলাদেশি, আর এই সব বাংলাদেশি তৃণমূলের ভোট ব্যাংক। ভয় খালি হয়ে যাচ্ছে গ্রাম, এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করছে অনেকেই। এসআইআর হওয়ায় আস্তে আস্তে সামনে আসছে সত্যি তৃণমূলকে তোপ দেগে আক্রমণ সুকান্ত মজুমদারের। যারা বাংলাদেশি আছে, যাদের 2002 এর পরে যারা এসছে, তারা পালাচ্ছে স্বাভাবিকভাবে। তাদের নাম তো কাটা যাবে, কারণ তারা তথ্য প্রমাণ দিতে পারবেন না যে তারা কোথায় আছে। শুধু তাই নয়, আমি এটাও বলছি 2002 এর আগেও অনেক বাংলাদেশি এসে এখানে সেটেল হয়ে গেছে। তাদেরকে হয়তো আর ভারতবর্ষের সিস্টেম পর্যন্ত খুঁজে বের করতে পারবে না, কিন্তু কমসে কম এই এসআইআর এর ফলে 2002 এর পর যারা এসেছে তারা অন্তত পক্ষে ফেরত যাবে বলে আমার মনে হয়, এবং যাচ্ছেও সেটা প্রমাণিত হচ্ছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের এই যে এই রূপ বাংলার মানুষের কাছে উজাগর হচ্ছে বলে উনি বারবার চেষ্টা করছেন এসআইআরটাকে স্টপ করানোর জন্য। এইখানে বিজেপি তাদের পার্টি ফান্ডের জন্য বিএসএফ কে কাজে লাগিয়ে প্রচুর বাংলাদেশিকে তারা যেরকম ভেতরে পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকতে সাহায্য করে টাকার বিনিময়ে, আবার এখন এসআইআর ইত্যাদির জন্য তাদের বলছে বাবা কিছুদিন ওপারে থেকে আবার চলে এসো, কিছু টাকা খরচ হবে। এই যাওয়া আসার পালা তো বিএসএফ কে অতিক্রম করে, এই আসা যাওয়া এ তো বিএসএফ এর পাহারা দেওয়া বর্ডার অতিক্রম করে, সে বর্ডারের দায়িত্ব তো হচ্ছে বিএসএফ এর। আর সেই বর্ডার অতিক্রম করে একবার আসা আবার যাওয়া, এর মধ্যে তো চলছে টাকার খেলা। সে টাকার অংশ কে পাচ্ছে সেটা একবার সুকান্ত মজুমদার যদি বলেন আমাদের সুবিধা হয়, সবাই বুঝতে পারে। দেখুন, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় সেই একই ছবি দেখা যাচ্ছে যে এসআইআর শুরু হতে বাংলাদেশি যারা ছিলেন, অনুপ্রবেশকারী যারা ছিলেন, তারা সুরসুর করে পালিয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি নয়, স্বরূপনগরে আমরা বেশ কয়েকদিন ধরে দেখাচ্ছি হাকিমপুর সীমান্ত, যেখানে 200-রও বেশি বাংলাদেশি, এই আজকের দিনে আপডেট তথ্য দিচ্ছে 200-রও বেশি বাংলাদেশি অপেক্ষা করছেন কতক্ষণে তাদের পুশ ব্যাক করা হয়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন কি বলুন তো, এতদিন তারা কোথায় ছিল? হ্যাঁ, কেউ কি কিচ্ছু জানতো না? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। তুমি যে জায়গায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো, এর আগেও আমরা বেশ কিছু ওই এলাকারই কিছু পাড়া রয়েছে, মোল্লাপাড়া বলো, হাকিমপুর বলো, কিছু জায়গায় স্পেসিফিক জায়গা রয়েছে যেখানকার স্থানীয় মানুষরাই বলতেন যে এরা বাংলাদেশি, কিন্তু কেউ প্রশাসনের কেউ জানতো না। এটা কি হতে পারে? স্থানীয় জনপ্রতিনিধিরা জানতো না? এটা কি হতে পারে না তাদেরকে কোথাও অ্যাসেট হিসেবে কাজে লাগানো হতো?
দেখো একদমই ঠিক কথা বলেছো। মূলত এটা জানতো না, এটা একদমই ভুল কথা। কারণ প্রত্যেকের ভোটার লিস্টের নাম তুলছে, যখনই ভোটার লিস্টে কারোর মাধ্যমে নাম তুলতে যাচ্ছে, সেটা প্রশাসনের কোনো না কোনো ব্যক্তির কাছে যাচ্ছে, তারপর ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি থাকছেন তাদের কাছে যাচ্ছে, তো তখনই তো তার পুরনো হিস্ট্রি জানতে চাইলেই তো পরিষ্কার হয়ে যাবে যে এই ব্যক্তিটি বাংলাদেশি এবং 2002-এর পরে এসেছে। তো স্বাভাবিকভাবে সেইটা সাধারণের সকলেরই নজরে আছে। কিন্তু একটা প্রশ্ন, কিভাবে তারা আসলো, বিএসএফ কিভাবে তাদেরকে আসতে দিল, সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন রয়েছে। তৃণমূলের তরফ থেকে বারবার এই প্রশ্ন তোলা হচ্ছে। আবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে প্রশ্ন, এরা কি করে ভোটে নাম তুললো, এরা লক্ষ্মীর ভান্ডার কি করে পেলো, এবং আমরা TV9 বাংলার তরফ থেকে হাকিমপুর মর্ডারের প্রচুর অপেক্ষাকৃত লোকের কাছ থেকে কথা বলেছি। তার মধ্যে একজন তো স্পষ্ট বলেছেন তিনি 2বার ভোট দিয়েছেন এবং লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন, প্রথমে 500 পেতেন, পরে 1000 পেতেন। এই একদম নিরপেক্ষভাবে, তার মানে দুটো প্রশ্নই আসছে এবং দুপক্ষের দিকেই একটা অভিযোগ উঠছে। কারণ এই অনুপ্রবেশকারীরা বর্ডার পেরিয়ে এলো কিভাবে এবং আসার পরও দীর্ঘদিন ভাবে আমার রাজ্যে থাকলো কিভাবে এবং সরকারি প্রকল্পের সুবিধা পেলো কিভাবে, এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজতে হবে। অনেক ধন্যবাদ দীপঙ্কর।